রণজয় সেনের বিরক্তিপূর্ণ নীরবতা প্রমাণ করল অরুণিমা ঠিক জায়গায় আঘাত করেছেন। অরুণিমা রণজয়ের দিকে মনোযোগ না দিয়ে তার কালো গ্লাভস পরা হাত দিয়ে লাইব্রেরির মেঝেতে থাকা একটি ধুলোমাখা গালিচা সরালেন। কাচের টুকরোটি রণজয় আগেই তুলে স্যাম্পলিং প্যাকেটে ভরেছিলেন, কিন্তু চিঠিটি তখনও টেবিলের ওপর ছিল। অরুণিমা চিঠিটি তুলে ধরলেন। এটি প্রীতমের হাতের লেখা, কিন্তু শেষ 3টি শব্দ, শীঘ্রই চলে এসো, অন্য কারো লেখাও হতে পারে। প্রীতম হয়তো কারোর জন্য অপেক্ষা করছিলেন, যিনি তার মৃত্যুদূত হলেন। কিন্তু মুক্তি, কিসের মুক্তি চাইছিলেন প্রীতম? অরুণিমা লাইব্রেরির বইগুলোর দিকে তাকালেন। তাকে কিছু একটা খুঁজতে হবে যা এই মহলের বা প্রীতমের অতীতকে ধরিয়ে দেবে। লাইব্রেরিটা শুধু বই রাখার জায়গা নয়, এটি ছিল প্রীতমের নেশা। সমস্ত তাক জুড়ে ছিল প্রাচীন স্থাপত্য, গুপ্তবিদ্যা, লোককথা এবং বাংলা সাহিত্যের পুরনো সংস্করণ। তিনি লক্ষ্য করলেন কিছু বই এলোমেলোভাবে মেঝেতে পড়ে আছে। প্রীতমের সঙ্গে খুনি ধস্তাধস্তি করেছিল, নাকি প্রীতম নিজেই তাড়াহুড়ো করে কিছু খুঁজছিলেন? অরুণিমা টেবিলের নিচে ঝুঁকলেন। সেখানে টেবিলের পায়ের কাছে পড়েছিল একটি সামান্য ভাঙা চামড়ার বাঁধাই করা বই। বইটি তিনি তুলে নিলেন। এটির নাম ছিল পুরাতন মহলের অলিখিত স্থাপত্য। কারুকার্যের নেপথ্যে লেখক হিসেবে নাম লেখা ছিল দেবাংশু রায়। রণজয় পাশে এসে দাঁড়ালেন। কি পেলেন? পুরনো কিছু ছাইপাশ? অরুণিমা শীতলভাবে বললেন, না, পেলাম একটা সূত্র। দেবাংশু রায় ছিলেন প্রীতম রায়ের প্রপিতামহ। তিনি এই আয়নামহল নির্মাণ করেন। প্রীতম মৃত্যুর আগে এই বইটি খুলছিলেন। বইটির ভেতরে পাতলা ভেলভেটের মতো কাগজে একটি স্কেচ ছিল। অরুণিমা সতর্কতার সাথে স্কেচটি খুললেন। এটি ছিল আয়নামহলের মূল নকশা, কিন্তু নকশার নিচে ছোট করে অন্য একটি নকশা আঁকা ছিল, যা আয়নামহলেরই একটি অংশ, কিন্তু সাধারণ স্থাপত্যের নয়। এটি ছিল একটি জটিল জ্যামিতিক নকশা, যার কেন্দ্রে ছিল একটি ঘূর্ণয়মান সর্পিল রেখা। রণজয় ঝুঁকে পড়ে বললেন, কি এটা? কোনো ডিজাইন? না অফিসার সেন, অরুণিমা ফিসফিস করলেন। এটি স্থাপত্য নয়, এটি একটি ধাঁধা। এই নকশাটা মহলের সেই অংশকে নির্দেশ করছে যেখানে প্রীতমের মুক্তি লুকানো ছিল। অরুণিমা মনে মনে প্রীতমের হাতের সেই ভাঙা আয়নার টুকরো সূক্ষ্ম নকশাটি মেলাতে চাইলেন। তার মনে হলো আয়নার টুকরোটি এই স্কেচের কোনো নির্দিষ্ট জায়গায় বসানোর জন্য তৈরি করা হয়েছিল। প্রথম জিজ্ঞাসাবাদ, প্রীতমের স্ত্রী। আয়নামহলের বিশাল হল ঘরে তখন থমথমে পরিবেশ। সাদা মার্বেলের মেঝেতে শত শত প্রতিচ্ছবি কাঁপছে। অরুণিমা প্রীতম রায়ের বিধবা স্ত্রী অমৃতা রায়ের মুখোমুখি হলেন। অমৃতা ছিলেন ধনী পরিবারের মেয়ে, অত্যন্ত পরিপাটি এবং আপাত দৃষ্টিতে শোকাহত। মিস মুখার্জি, প্রীতমের কোনো শত্রু ছিল না। সে শুধু তার বই আর এই মহল নিয়ে থাকত। অমৃতা ফুঁপিয়ে উঠলেন। অরুণিমা শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, মিসেস রায়, প্রীতম রায় শেষ কয়েকদিনে কি কারোর সাথে অস্বাভাবিক কোনো আলোচনা করেছিলেন বা কাউকে ভয় পাচ্ছিলেন? অমৃতা চোখের টিস্যু চেপে বললেন, ভয় না, তবে সে খুব অস্থির ছিল। গত 1 সপ্তাহ ধরে সে লাইব্রেরিতে দিনের পর দিন কাটাচ্ছিল। সে বলতো তাকে তার প্রপিতামহের ভুল শুধরাতে হবে। দেবাংশু রায়? হ্যাঁ, প্রীতম বিশ্বাস করত দেবাংশু এই মহলে এমন কিছু লুকিয়ে গেছেন যা মহলের শান্তি কেড়ে নিয়েছে। প্রীতম সেই শান্তি ফিরিয়ে আনতে চাইছিল। অরুণিমা সরাসরি চোখে চোখ রাখলেন। খুনের রাতে তিনি কি কারো সঙ্গে দেখা করেছিলেন কিংবা কাউকে ফোন করেছিলেন? অমৃতা দ্রুত জবাব দিলেন, রাত 10টার দিকে সে আমাকে বলে সে ঘুমোতে যাচ্ছে, কিন্তু আমি জানি সে লাইব্রেরিতেই ছিল। আমি গভীর রাতে একটা শব্দ শুনেছিলাম, একটা ক্র্যাকের মতো শব্দ। কেমন শব্দ? ঠিক যেন কাঁচ ভাঙার শব্দ, কিন্তু আমি সাহস করে লাইব্রেরি পর্যন্ত যাইনি। আমি ভেবেছিলাম সে হয়তো বই ঘাঁটছে। অরুণিমা মনে মনে নোট করলেন কাঁচ ভাঙার শব্দ, প্রীতমের হাতে ভাঙা আয়নার টুকরো, আর অমৃতা শুনলেন কাঁচ ভাঙার শব্দ। প্রীতম কি মারা যাবার সময় একটি আয়না ভেঙে ফেলেছিলেন, নাকি খুনি একটি আয়না ভেঙে চাবিটি নিয়েছিল? মিসেস রায়, প্রীতমের কোনো ঘনিষ্ঠ বন্ধু বা ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী কি ছিল যারা এই মহলের রহস্য নিয়ে কৌতূহলী ছিলেন? অমৃতার চোখ এবার হলঘরের কাচের দেওয়ালে আটকে গেল। আছে একজন, কল্যাণ চ্যাটার্জি, প্রীতমের পুরনো বন্ধু। সেও মনে করত এই মহলের গভীরে কোনো গুপ্তধন আছে, কিন্তু প্রীতম তাকে কখনো মহলের ধারে কাছে ঘেঁষতে দেয়নি। 3. নকশার সন্ধানে। অরুণিমা লাইব্রেরিতে ফিরে এলেন। রণজয় সেন তখন একজন পুলিশ কনস্টেবলকে
দেবাংশু রায়ের লেখা বইটি ঘাঁটছিলেন। রণজয় বললেন, এই বই তো পুরো পাগল লেখকের লেখা। এসব মহলের শান্তি, প্রতিফলনের তত্ত্ব সব বাজে কথা। বাজে কথা নয় অফিসার, এটা ক্লু। এই মহল দেবাংশু রায়ের পাগলামি, এবং সেই পাগলামি এই খুনের কারণ। অরুণিমা লাইব্রেরির একটি সম্পূর্ণ তাক পরীক্ষা করতে শুরু করলেন। দেবাংশু রায় ছিলেন স্থপতি, কিন্তু বইয়ের শেলফে বেশিরভাগ ছিল জ্যোতিষশাস্ত্র, প্রাচীন মিশরীয় প্রতীক এবং বীজগণিত সংক্রান্ত গ্রন্থ। হঠাৎ অরুণিমার নজর গেল একটি বইয়ের দিকে। বইটি অন্যগুলোর তুলনায় নতুন, রং করা। তিনি বইটা বের করলেন। বইয়ের নাম আয়নাবাজির ইতিকথা। বইটা খুলতেই ভেতর থেকে একটি ভাঁজ করা ম্যাপের মতো জিনিস বেরিয়ে এলো। এটি ছিল দেবাংশু রায়ের হাতে আঁকা অত্যন্ত জীর্ণ একটি মানচিত্র। মানচিত্রটি লাইব্রেরি ঘরের একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করছিল। জায়গাটি ছিল একটি বিশাল ফায়ারপ্লেসের নিচে। এই নাও অফিসার সেন, মানচিত্রটি লাইব্রেরি ঘরের একটি নির্দিষ্ট স্থান চিহ্নিত করছিল। জায়গাটি ছিল একটি বিশাল ফায়ারপ্লেসের নিচে। এই নাও অফিসার সেন, মানচিত্রটি রণজয় সেনের দিকে এগিয়ে দিলেন। মোগলের শান্তি বা গুপ্তধন যাই হোক, তার শুরু এই ফায়ারপ্লেসের নিচ থেকে। রণজয় এবার কৌতূহলী হলেন। তিনি কনস্টেবলকে ডেকে ফায়ারপ্লেসের সামনে রাখা ভারী বুকশেলফটি সরাতে বললেন। ধুলোর স্তূপ আর শ্যাওলার নিচে দেখা গেল ফায়ারপ্লেসের পেছনের দেওয়ালে একটি পুরনো মার্বেলের ফলক। ফলকটি সরাতেই বেরিয়ে এলো একটি সংকীর্ণ সিঁড়ি। সিঁড়িটা মাটির গভীরে চলে গেছে।